যারা এবছর প্রথম তোমরা মানে ক্লাস 11-এর সেমিস্টার ধাঁচে পরীক্ষা দিচ্ছ বা খুব অল্প সময়ের মধ্যে পুরো সিলেবাস বা বই খুঁটিয়ে পড়া সম্ভব হয়নি, তো যেসব জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, আমি সেই সমস্ত জায়গাগুলোকে একটু সংক্ষেপে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এইগুলোর প্রতিটি ক্যাটাগরি থেকে আশা করছি তোমরা মানে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, তাই এইগুলো যদি একটু দেখে যাও তাহলে এখান থেকে তোমরা প্রতিটি ক্যাটাগরি থেকে একটা করে এমসিকিউ বা জাতীয় শর্ট কোশ্চেন তোমরা মানে পেতে পারো। তাই এইগুলো আমি একটু বলে দিচ্ছি, এখানে দেখে নাও যে বিভিন্ন মানে দেশের এই স্থানান্তর কৃষি বিভিন্ন নামে পরিচিত। হ্যাঁ, এখানে অনেকগুলো দেশের নাম দেওয়া আছে, যেমন মধ্য আমেরিকার মিল্পা, মালয়েশিয়াতে লাডাং, মায়ানমারে টাউঙ্গা, থাইল্যান্ডে তামরাই, শ্রীলঙ্কায় চেনা, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে হচ্ছে ঝুম, ব্রাজিলে রোকা, ভেনেজুয়েলাতে কনকু, ফিলিপাইন্সে কেইনজিন। এই যে বিভিন্ন নামে পরিচিত, হয়তো এখানে অনেকগুলো নাম হয়তো মনে রাখতে যদি খুবই অসুবিধে হয়, তাহলে এই উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের ঝুম নামে পরিচিত, ব্রাজিলের রোকা এবং মালয়েশিয়ার লাডাং বা কোথাও কোথাও লাদাংও থাকে, এই কয়েকটা নাম একটু মনে রাখবে। স্থানান্তর কৃষি থেকে যদি প্রশ্ন দেয় তাহলে আশা করছি এখান থেকে একটা পাবে। এরপর হচ্ছে নাতিশীতোষ্ণ তৃণভূমি। এই যে আমাদের যে নাতিশীতোষ্ণ তৃণভূমি আছে, সেই তৃণভূমিগুলো বিভিন্ন মহাদেশে বিভিন্ন নামে পরিচিত। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। যেমন উত্তর আমেরিকাতে প্রেইরি, দক্ষিণ আমেরিকাতে পম্পাস, ইউরেশিয়াতে স্টেপ, আফ্রিকাতে ভেল্ট, অস্ট্রেলিয়াতে ডাউন্স এবং নিউজিল্যান্ডে ক্যান্টারবেরি নামে পরিচিত। হ্যাঁ, এই নাতিশীতোষ্ণ তৃণভূমি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে আগেও প্রশ্ন এসেছে, তোমরাও এগুলো দেখে রাখবে। এখানে হচ্ছে কিছু যাযাবর শ্রেণীর যে মানুষ যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়, কোথাও খাদ্য সংগ্রহের জন্য, কোথাও চাষবাসের জন্য। হ্যাঁ, সেগুলো হচ্ছে বিভিন্ন মহাদেশ বা বিভিন্ন অঞ্চলে এই যাযাবর বা আদিম খাদ্য সংগ্রাহক যে উপজাতি, তারা বিভিন্ন নামে পরিচিত। যেমন হচ্ছে আফ্রিকার কালাহারি মরুভূমির বুশম্যান, তুন্দ্রা অঞ্চলের এস্কিমো, আন্দামান দ্বীপপুঞ্জে ওঙ্গে, জারোয়া, সেন্টিলেনিস এই উপজাতির মানুষরা বসবাস করে। এছাড়া নিরক্ষীয় অঞ্চলে নাম্বিক ওয়ারা, সেরিঙ্গুইস, মুরা, গুয়াত আর মধ্য মালয়ে সেমাঙ্গ। এই উপজাতি বা আদিম খাদ্য সংগ্রাহক উপগোষ্ঠীর এই নামগুলো একটু আমাদের মনে রাখতে হবে। যেমন কানাডার তুন্দ্রা অঞ্চলে যেটা শিকারী গোষ্ঠী, আগের উপজাতিগুলো খাদ্য সংগ্রহের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। এরা 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 হচ্ছে শিকার করার জন্য খাদ্য সংগ্রহ করতো, কিন্তু সেটা মানে শিকার পদ্ধতিতে পশু পাখিদের মেরে এরা খেত। যেমন কানাডা তুন্দ্রা অঞ্চলে এস্কিমো, আমরা যেটা এই তুন্দ্রা অঞ্চলে এস্কিমো এখানে পড়লাম খাদ্য সংগ্রহ উপজাতি। সেরকম ল্যাটিন আমেরিকা বা আমাজন অববাহিকাতে রেড ইন্ডিয়ান, কঙ্গো অববাহিকাতে পিগমি ও বুশম্যান, মালয়ে সেমাং এবং সাকাই, আন্দামানে জারোয়া। হ্যাঁ, পশ্চিম হিমালয়ের পার্বত্য অঞ্চলে যে গুজ্জর, গাদ্দি, গাড়োয়াল বা কিন্নর, দক্ষিণ আমেরিকার গাউচো, এই নামগুলো একটু মনে রাখার চেষ্টা করব। এখানে আরো আছে যে উত্তর বা পূর্ব আফ্রিকার মাসাই উপজাতি, যারা তোমরা এখানে হচ্ছে আফ্রিকার এখানে একটা সিনেমা হয়েছিল, সেখানে এই মাসাই উপজাতির মানুষদেরকে দেখানো হয়েছিল, তারা কিভাবে শিকার করে তারা জীবন ধারণ করে। চাঁদের পাহাড় যে সিনেমাটা, সেখানে এই মাসাই উপজাতির মানুষদের জীবনযাত্রা কিছুটা তুলে ধরা হয়েছিল। এখানে অর্থনৈতিক কার্যাবলী থেকে, আমাদের যে ইকোনমিক অ্যাক্টিভিটিজ আছে তাকে একদম মানে নিচের স্তর থেকে উপরের স্তর পর্যন্ত বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। এদের মধ্যে প্রথম বা প্রাথমিক শ্রেণীর, মাধ্যমিক বা দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর, চতুর্থ বা কোয়াটারনারি বা আধুনিক কার্যাবলী, পঞ্চম বা অত্যাধুনিক বা কুইনারি কার্যাবলী। এই সমস্ত প্রতিটা শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত কর্মীদের
বিভিন্ন পোশাকের কর্মী নামে অভিহিত করা হয়। যেমন প্রাথমিক বা প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত কর্মীদের রেড কলার ওয়ার্কার বা লাল পোশাকের কর্মী বলা হয়। মাধ্যমিক বা দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত কর্মীদের নীল পোশাকের কর্মী বলা হয়। তৃতীয় বা পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত কর্মীদের গোলাপি পোশাকের কর্মী বলা হয়। চতুর্থ বা কোয়াটারনারি বা আধুনিক কার্যাবলীর সাথে যুক্ত কর্মীদের সাদা পোশাকের কর্মী বলা হয়। পঞ্চম বা কুইনারি বা অত্যাধুনিক অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত কর্মীদের সোনালী পোশাকের কর্মী বলা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রতিটি অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত কর্মীদের কি পোশাকের কর্মী বা কি নামে অভিহিত করা হয়, প্লাস হচ্ছে এই প্রতিটি শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, মানে প্রতিটি শ্রেণী প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে, তৃতীয় ক্ষেত্রে কোন কোন কার্যাবলী বা ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলোকে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই উদাহরণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা এই যে প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজ, যার সাথে এর সাথে যুক্ত কর্মীদের আমরা কি বলি, লাল পোশাকের কর্মী বা রেড কলার ওয়ার্কার। এই কাজগুলো দেখো, এখানে প্রথমেই আমরা মনে রাখবো, এখানে হচ্ছে কায়িক শ্রমটা এই প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজে কায়িক শ্রমের পরিমাণটা খুব বেশি, মানুষকে মানে পরিশ্রম অনেক বেশি করতে হয়, কায়িক পরিশ্রম। তার তুলনায় তাদের লাভটা মানে অতটা হয় না, কিন্তু মানে কায়িক পরিশ্রমের আধিক্য বা পরিমাণটা বেশি থাকে। যেমন ধরো কৃষিকাজ, পশুপালন, মৎস্য চাষ, পোল্ট্রি ফার্মিং, শিকার ও সংগ্রহ, দ্রব্য আহরণের কাজ, এইগুলো হচ্ছে প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজ। কৃষিকাজ, পশুপালন, মৎস্য চাষ, শিকার, সংগ্রহ, এইগুলো। দ্বিতীয় শ্রেণীতে আমরা সবসময় মনে রাখবো যে কোনো ধরনের শিল্প, শিল্প হচ্ছে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ। সেটা ছোট কোনো শিল্প হতে পারে, বড়, মাঝারি, যে কোনো ধরনের শিল্প থাকলেই আমরা তাকে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত করব। তৃতীয় হচ্ছে পরিষেবামূলক কার্যাবলী, এটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কার্যাবলীর মধ্যে সংযোগ সাধন করে। যেমন মনে করো কৃষিকাজের মধ্যে আমি পাট চাষ করছি, তাহলে পাট চাষটা হচ্ছে প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজ, এবং এই পাটটাকে আমরা কাঁচা পাটকে বয়ে নিয়ে গিয়ে যখন কলকারখানায় নিয়ে গিয়ে সেখান থেকে কোনো চটের থলে, বস্তা, ব্যাগ বা কোনো শৌখিন দ্রব্য তৈরি করছি, তখন সেটা শিল্প। তাহলে এই যে কৃষি ক্ষেত্র বা চাষের বাড়ি থেকে আমি এই কলকারখানাতে বয়ে নিয়ে যাচ্ছি, সেটা কিসের মাধ্যমে, এই পরিবহন ব্যবস্থার মাধ্যমে। তাই এই পরিবহন ব্যবস্থা যেটা তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত, সেটি কি করে না, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজের মধ্যে সংযোগ সাধন করে। তাই এই তৃতীয় শ্রেণীর বা সেবা ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলীগুলো দেখো খুব ইম্পর্টেন্ট, যে পরিবহন, পরিবহন বা যে কোনো পরিষেবামূলক কাজ, যে ব্যাংকের মাধ্যমে বিভিন্ন পরিষেবা দিয়ে থাকি সাধারণ মানুষকে, বীমা, রিয়েল এস্টেট, এনজিও, পর্যটন, যোগাযোগ ব্যবস্থা, এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ। এখানে বেশিরভাগ উদাহরণ থেকে আসে পর্যটন। আর কি, এই যে শিক্ষকের শিক্ষাদান, এগুলোও কিন্তু তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত। তাই এখানে ব্যবসা বাণিজ্য, পরিবহন, পর্যটন এবং শিক্ষকের শিক্ষাদান, এইগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজের উদাহরণ। এগুলো খুব ইম্পর্টেন্ট, পর্যটনটা খুব ভালো করে মনে রাখবো, পর্যটন, শিক্ষকের শিক্ষাদান, এগুলো। আর এই অর্থনৈতিক কাজের সাথে যুক্ত কর্মীদের কি বলা হয়, গোলাপি পোশাকের কর্মী বা পিঙ্ক কলার ওয়ার্কার। প্রথমটি রেড কলার, দ্বিতীয়টি ব্লু কালার, তৃতীয়টি হচ্ছে পিঙ্ক কলার। চতুর্থ হচ্ছে বিভিন্ন আইটি সেক্টর, যে তথ্য প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন, এগুলো হচ্ছে চতুর্থ বা নব্য স্তরের বা কোয়াটারনারি অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত। পঞ্চম স্তরের হচ্ছে সর্বোচ্চ স্তর। এখানে কারা থাকেন, বিভিন্ন বিশেষ বিশেষ কাজের পরামর্শদাতা বা পরামর্শ দান যারা করেন, সিদ্ধান্ত গ্রহণ করেন, নীতি নির্ধারণ করেন, যে কোনো শিল্প কলকারখানার যিনি একদম হেড, এইচওডি, এই সমস্ত যে পদে যারা আছেন, কোনো কলেজের প্রিন্সিপাল, কোনো বিশেষ বিশেষজ্ঞ ডাক্তার, যেমন হচ্ছে কেউ ব্রেনের বিশেষজ্ঞ, কেউ হার্টের বিশেষজ্ঞ, কেউ হচ্ছে বিভিন্ন হাড় সংক্রান্ত, অস্থি সংক্রান্ত যে বিশেষজ্ঞ, যে সমস্ত বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা আছেন, তারাও হচ্ছে এই পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত। যারা আমাদের বিশেষ বিশেষ ক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকেন এবং সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা তাদের হাতেই থাকে, বা কোনো নতুন নিয়ম
নিয়ম নীতি নির্ধারণ করার ক্ষমতা তাদের হাতেই থাকে। এরা হচ্ছে পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত এবং এই স্তরে নিযুক্ত কর্মীদের গোল্ড কলার ওয়ার্কার বলা হয় বা সোনালী পোশাকের কর্মী বলা হয়। আর এদের যেহেতু মানে মস্তিষ্ক সব থেকে বেশি কাজ করে, তাই এদের বুদ্ধির ট্যাঙ্কার বা থিঙ্ক ট্যাঙ্কার বলা হয়। আর চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত কর্মীদের সাদা পোশাকের কর্মী বা হোয়াইট কলার ওয়ার্কার বলা হয়। তাই এই উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, এবং কোন অর্থনৈতিক কার্যের সাথে যুক্ত মানে প্রতিটি অর্থনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত কর্মীদের কোন পোশাকের কর্মী বলা হয় সেটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ফসল থেকে এখানে তোমাদের হচ্ছে কিছু গবেষণাগারের আমি নাম দিয়েছি, যেমন হচ্ছে আখের গবেষণাগার হচ্ছে ভারতের উত্তরপ্রদেশের লখনৌ, আন্তর্জাতিক গবেষণাগার হচ্ছে কিউবা, কার্পাস হচ্ছে মহারাষ্ট্রের নাগপুর, আর আন্তর্জাতিক হচ্ছে টেক্সাস টেক ইউনিভার্সিটি, কফি গবেষণাগার কর্ণাটকের চিকমাগালুর, আবার কফি বাগিচাগুলোকে ব্রাজিলে হচ্ছে ফাজেন্ডা বলা হয়, আখের চারাগাছকে রেটুন বলা হয়। এগুলো তোমরা মাধ্যমিকেও পড়েছো, তাই সেখান থেকে একটু এগুলো দিয়েছি। আর যদি দিতে পারে যে যে আখ উৎপাদনে প্রথম রাজ্য বা কোন দেশ হচ্ছে প্রথম, এগুলো একটু দেখে রাখবে। আচ্ছা, এখানে হচ্ছে এই যে হর্টিকালচারের মধ্যে যে বিভিন্ন মানে বাজারে পৌঁছে দেওয়ার জন্য প্রতিদিন বাজারে দ্রুত এবং টাটকা শাকসবজি ফলমূল পৌঁছে দেওয়ার জন্য আমরা যে মার্কেট গার্ডেনিং বা হর্টিকালচার জাতীয় যে চাষবাস করা হয়, সেখানে দেখো সারা বছর ধরে যে সমস্ত ফলের চাষ করা হয় যেমন কলা, পেয়ারা, সেগুলোকে আমরা কি বলি পেমাম কালচার। আর সারা বছর ধরে যে সমস্ত ফুলের চাষ করা হয় তাকে আমরা বলি ফ্লোরিকালচার। আর সারা বছর ধরে যে সমস্ত শাকসবজির চাষ করা হয় তাকে আমরা বলি ওলেরিকালচার। তাই এগুলো খুব মনে রাখবো। ফ্লাওয়ার থেকে ফ্লোরি, ওল একটি সবজি, এখান থেকে আমরা ধরে নেব যে ওলেরিকালচার মানে শাকসবজির চাষ, পেমাম কালচার হচ্ছে ফলের চাষ। হ্যাঁ, পোমগ্রেনেট মানে বেদানা, পাম হচ্ছে তোমার থেকে পেমাম, পামও একটা ফলের নাম। এইগুলো দিয়ে মনে রাখবো। আর কি না, সুরা তৈরির জন্য বা যে আঙ্গুর চাষ হয় তাকে আমরা কি বলি ভিটিকালচার। আর জৈব সার তৈরির জন্য যে কেঁচো প্রতিপালন করা হয় তাকে আমরা কি বলি ভার্মি কালচার। এরকম অনেক উদাহরণ আছে, যেমন মথের প্রতিপালনকে হচ্ছে সেরিকালচার বলা হয়। তো এইগুলো মনে রাখবো, পেমাম কালচার, ফ্লোরিকালচার, ওলেরিকালচার আর ভিটিকালচার। আচ্ছা, আফ্রিকার এই যে কফি নামটা কোথা থেকে এলো না, আফ্রিকার ইথিওপিয়ার কাফা অঞ্চলে প্রথম হচ্ছে কফি গাছের সন্ধান পাওয়া যায়। সেই কাফা জায়গাটির নাম অনুসারে এই গাছের নাম হয়েছে কফি। আর আমাদের ভারতে কফির চাষ শুরু হয় বাবা বুদান সাহেবের হাত ধরে একটি পাহাড়ে, তাই সেই পাহাড়টির নাম রাখা হয়েছে বাবা বুদান পাহাড়। হ্যাঁ, কর্ণাটকের বাবা বুদান পাহাড় নাম এসছে কোথা থেকে না, ওই বাবা বুদান সাহেবের হাত ধরে ওই পাহাড়ে হচ্ছে প্রথম কফি চাষ শুরু হয়েছিল। যে ব্যাপক বাণিজ্যিক কৃষি ব্যবস্থা, যেখানে মানে কৃষকের নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি কি হয় না, বাজারে বিক্রির জন্য অনেকটা ফসল উদ্বৃত্ত থাকে, সেই সেই কৃষি ব্যবস্থাকে আমরা বাণিজ্যিক কৃষি ব্যবস্থা বলি। এই বাণিজ্যিক কৃষি ব্যবস্থা হচ্ছে নিবিড় কৃষি ব্যবস্থা হচ্ছে উল্টো। নিবিড় কৃষি ব্যবস্থাতে কি হয় না, যেটুকু ফসল উৎপাদন হয় সেটুকু কৃষকের পরিবারে নিজের চাহিদা মেটাতেই শেষ হয়ে যায়, তাই বাজারে বিক্রির জন্য কোনো উদ্বৃত্ত থাকে না। একে আমরা নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বলি। আর বাণিজ্যিক কৃষিতে কি হয় না, কৃষকের নিজের প্রয়োজন মেটানোর সাথে সাথে সেখানে বাজারে মানে অতিরিক্ত বা উদ্বৃত্ত ফসল বাজারে বিক্রি করা হয়। তাই এখানে কি হয়, এই কৃষি ব্যবস্থার একটি প্রধান বৈশিষ্ট্য হলো একটি নির্দিষ্ট শস্যের বিশেষায়নের উপর জোর দেওয়া হয়। যে ফসলটা উদ্বৃত্ত হবে সেটা একই ধরনের ফসলের উপর জোর দেওয়া হয়। একে কি বলা হয়, ওয়ান ক্রপ স্পেশালাইজেশন বা একটি নির্দিষ্ট শস্যের বিশেষায়নের উপর জোর দেওয়া হয়। এটি হচ্ছে বাণিজ্যিক কৃষি ব্যবস্থার একটি বিশেষ বৈশিষ্ট্য। ব্যাপক কৃষিতে প্রধান ফসল হলো গম। যে গম কি হয় না, অতিরিক্ত উষ্ণতা সহ্য করতে পারে না। আর আমরা জানি আমাদের যে সবুজ বিপ্লব হয়েছিল, সবুজ বিপ্লবে যে সমস্ত ফসলের উৎপাদন খুব বেড়েছিল তার মধ্যে সব থেকে প্রধান ফসল ছিল কিন্তু গম। আর এখানে মনে আছে, এখানে আছে দেওয়া
মিশ্র কৃষিতে কি হয় না, যেখানে মানুষের প্রয়োজনীয় খাদ্য উৎপাদনের পাশাপাশি পশু যে পালন করা হয় সেই পশুদেরও মানে খাদ্যের চাহিদা মেটানোর জন্য তাদের উপযোগী কিছু ঘাস জাতীয় বা কিছু শস্য সেখানে চাষ করা হয়। মানে মানুষের খাদ্য উৎপাদন হয় প্লাস হচ্ছে পশুপালনের উপযোগী করে সেখানে সে কৃষি পদ্ধতিটা পরিচালনা করা হয়। এটি হচ্ছে মিশ্র কৃষি। ভারতে দুধ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে ভারতে নয় মানে বর্তমানে দুধ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদন ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে। এই যে মাদার ডেয়ারির দুধ আমরা যে বাড়িতে কিনে খাই, এটা দেখো প্রথম হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের ডানকুনিতে গড়ে উঠেছিল একদম প্রথম পর্যায়ে। আচ্ছা, এই যে সবুজ বিপ্লব বলেছিলাম, এই ভারতে এই সবুজ বিপ্লবের জনক হলেন এম.এস. স্বামীনাথন। আর যদি বিশ্বব্যাপী সবুজ বিপ্লবের জনক ধরি তাহলে তিনি হলেন নরম্যান বোরলগ, যিনি হচ্ছে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার থেকে শুরু করে মানে সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন। উচ্চ ফলনশীল বীজটা আবিষ্কার করেছেন এই নরম্যান বোরলগই, যাকে পৃথিবীব্যাপী সবুজ বিপ্লবের জনক বলা হয়। ভারতের শ্বেত বিপ্লবের জনক হচ্ছে ভার্গিস কুরিয়েন। আবার শ্বেত বিপ্লব মানে এই যে দুগ্ধের যে উৎপাদন, মানে দুগ্ধের উৎপাদন বা ডেয়ারি প্রোডাক্টের যে সব থেকে উৎপাদন বেশি হয়েছিল, তার সেই শ্বেত বিপ্লবের জনক হচ্ছে ভার্গিস কুরিয়েন। তাই ভার্গিস কুরিয়েনকে বলা হয় মিল্ক ম্যান অফ ইন্ডিয়া। আচ্ছা, এখানে এই প্রথম দিকের যে বিযুক্তি রেখাগুলো, পৃথিবীর যে আভ্যন্তরীণ গঠন, যে প্রধান স্তরগুলো ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এই প্রতিটি স্তরের মাঝের যে সীমারেখা, সেই সীমারেখাগুলো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে আবিষ্কার করেছেন এবং তাদের নাম অনুসারে এই বিযুক্তি রেখা বা সীমারেখাগুলোর নাম রাখা হয়েছে। এগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটি থেকে দুটি প্রশ্ন তোমরা পাবেই পাবে। যেমন সিয়াল ও সীমার মাঝে হচ্ছে কনরাড বিযুক্তি, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে মোহ বিযুক্তি, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে গুটেনবার্গ বিযুক্তি। এই তিনটে আমরা মনে রাখবোই রাখবো। এরপর হচ্ছে এই যে গুরুমণ্ডলকে আমরা দুটো ভাগে ভাগ করি, কেন্দ্রমণ্ডলকে দুটো ভাগে ভাগ করি, আপার ম্যান্টেল, লোয়ার ম্যান্টেল, ইনার কোর, আউটার কোর, সেগুলোর মাঝে যে বিযুক্তি রেখা আছে, যেমন দেখো অন্ত এবং বহি গুরুমণ্ডলের মাঝে রেপিত্তি বিযুক্তি রেখা, অন্ত এবং বহি কেন্দ্রমণ্ডলের মাঝে লেমেন বিযুক্তি রেখা। তাই এই পাঁচটা বিযুক্তি রেখা আমরা মনে রাখবো। আচ্ছা, শিয়ালের প্রধান উপাদান দেখো সিলিকা এবং অ্যালুমিনিয়াম, সেখান থেকে শিয়াল কথাটি এসেছে। আর শিয়াল যাকে বলছি সেটিই হচ্ছে মহাদেশীয় ভূত্বক। এই মহাদেশীয় ভূত্বক হচ্ছে প্রধান শিলা হচ্ছে গ্রানাইট। আর সীমা যাকে বলছি সেটি হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। এর প্রধান উপাদান হলো সিলিকা ম্যাগনেসিয়াম, সেখান থেকে এই সীমা নামটি এসেছে। আর এর প্রধান শিলা হচ্ছে ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। আচ্ছা, পৃথিবীর অভ্যন্তরভাগে গিয়ে তো আমরা তো কখনো পৌঁছাতে পারবো না, তাই পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে আমরা যে সমস্ত তথ্য পেয়েছি সেই তথ্যগুলো কিন্তু ভূমিকম্প তরঙ্গের সাহায্যে। ভূমিকম্প তরঙ্গের আমরা প্রধান তিনটি তরঙ্গের নাম জানি, পি তরঙ্গ, এস তরঙ্গ এবং এল তরঙ্গ। তার মধ্যে পি তরঙ্গ দেখো একে প্রাথমিক তরঙ্গ বলা হয়, কারণ এটি ভূমিকম্পের কেন্দ্র থেকে ভূমিকম্পের উপকেন্দ্রে সবার প্রথমে এসে পৌঁছায়, তাই একে প্রাথমিক তরঙ্গ বলা হয়। এবং এটি শব্দ তরঙ্গের অনুরূপ, মানে শব্দ তরঙ্গের মতো আচরণ করে। এবং এটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ এটি একবার একটু এগিয়ে গিয়ে আবার পিছিয়ে আসে, এরকম যায়, জোঁকের মতো অনেকটা। জোঁক যেরকম যায় না, মুখটা ঠেকিয়ে আবার পেছনটা এগিয়ে আবার এগিয়ে, এই তরঙ্গটা পি তরঙ্গ হচ্ছে এইভাবে অগ্রসর হয় সামনের দিকে। এবং এই পি তরঙ্গ হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয় সব মাধ্যমের মধ্য দিয়েই যাতায়াত করতে পারে। পৃথিবীর অভ্যন্তরভাগে যেখানে কঠিন পদার্থ, যেখানে তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ আছে, সবকিছুর মধ্য দিয়েই যাতায়াত করতে পারে। তাই পি তরঙ্গ সবার প্রথম উপকেন্দ্রে এসে পৌঁছায়, তাই কি প্রাথমিক তরঙ্গ। এটিকে অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং এটি কঠিন, তরল, গ্যাসীয় সব মাধ্যমের মধ্য দিয়েই যাতায়াত করতে পারে। এস তরঙ্গকে কি বলা হয়? এস তরঙ্গ হচ্ছে মাধ্যমিক তরঙ্গ, এটি আলোক তরঙ্গের ন্যায় অনুরূপ, এটি অনুপ্রস্থ তরঙ্গ এবং শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যাতায়াত বা চলাচল করতে পারে। তাই যেখানেই তরল, পৃথিবীর অভ্যন্তরভাগে যেখানেই তরল বস্তুর সম্মুখীন হবে সেখানে কিন্তু আর এস তরঙ্গ যেতে পারবে না বা সেই স্থানটা অতিক্রম করে অন্যদিকে আর যেতে পারবে না। তাই পি তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়েই যাতায়াত করতে পারে। তাই যেখানে যেখানে মানে এস তরঙ্গ যাতায়াত করতে পারে না, আমরা সেখান থেকেই ধরে নিয়েছি যে ওই স্থানটি হচ্ছে বা ওই অঞ্চলটি তরল পদার্থ আছে।
আচ্ছা, অ্যাস্থেনোস্ফিয়ার যেটি গুরুমণ্ডলের কিছুটা উপরিভাগ থেকে অংশ পর্যন্ত বা ঊর্ধ্ব গুরুমণ্ডলের কিছুটা অংশ নিয়ে গঠিত হয়েছে। একে দুর্বল স্তর বলা হয়, কারণ এখানে হচ্ছে থকথকে ম্যাগমা বা প্লাস্টিক জাতীয় পদার্থ দ্বারা গঠিত। আর এখানে এই স্তরের আবিষ্কারক হলেন জোসেফ ব্যারেল। হ্যাঁ, এই স্তরটি হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। এই স্তরের নিচের অংশে হচ্ছে ম্যাগমার সঞ্চয় থাকে। এখান থেকেই হচ্ছে ম্যাগমার আমরা ঊর্ধ্বমুখী প্রবাহ দেখতে পাই। এই অ্যাস্থেনোস্ফিয়ারের উপরেই হচ্ছে প্লেটগুলো চলাচল করতে পারে, মানে প্লেটগুলো ভাসমান অবস্থায় আছে আর চলাচল করতে পারে এই কারণে, কারণ অ্যাস্থেনোস্ফিয়ার স্তরটি প্লাস্টিক বা হচ্ছে তোমার সান্দ্র জাতীয় পদার্থ দ্বারা গঠিত। তার উপরেই প্লেটগুলো ভাসমান অবস্থায় আছে এবং কখনো পরস্পরের দিকে, কখনো পরস্পরের বিপরীত দিকে, কখনো পরস্পরকে পাশ কাটিয়ে চলাচল করে। আর এই অ্যাস্থেনোস্ফিয়ার স্তরে ম্যাগমার মানে পরিচলন স্রোতই হচ্ছে প্লেটগুলোর প্রধান চালিকা শক্তি। আচ্ছা, কেন্দ্রমণ্ডলকে আমরা সংক্ষেপে নিফে বলি, কারণ নিকেল এবং লোহা দিয়ে গঠিত। এই স্তর হচ্ছে সব থেকে ভারী উপাদান দিয়ে গঠিত, তাই একে ঘনমণ্ডল বলে। এছাড়া একে সেন্ট্রোস্ফিয়ার বা ব্যারিস্ফিয়ারও বলা হয়। ভূমিকম্পের কেন্দ্র কাকে বলি না, ভূমিকম্পের উৎপত্তি স্থল, ভূমিকম্পে যেখানে উৎপত্তি হয় ভূ অভ্যন্তরভাগে, তাকে আমরা ভূমিকম্পের কেন্দ্র বলি। আর উপকেন্দ্র বা এপিসেন্টার হলো ভূমিকম্পের কেন্দ্র থেকে সোজাসুজি উপরে ভূপৃষ্ঠে অবস্থিত যে স্থানে ভূমিকম্প তরঙ্গ প্রথম এসে পৌঁছায়। মনে করো এখানে ভূমিকম্পের উৎপত্তি হলো এবং এই তরঙ্গটা সোজাসুজি উপরে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সবার প্রথমে ভূপৃষ্ঠের যে জায়গায় এসে পৌঁছায় তাকে আমরা ভূমিকম্পের উপকেন্দ্র বলি। তাই এই উপকেন্দ্রে হচ্ছে ধ্বংসের মাত্রা সর্বাধিক, এটা আমরা মনে রাখবো। পি তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে সব থেকে ছোট, কিন্তু গতিবেগ হচ্ছে সর্বাধিক, মানে এল সবার থেকে এর গতিবেগ বেশি, কিন্তু এল এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বড়, কিন্তু এর গতিবেগ হচ্ছে সব থেকে কম, কিন্তু আবার এল এর ধ্বংসাত্মক ক্ষমতা হচ্ছে সব থেকে বেশি। পৃথিবীতে যা কিছু ধ্বংসলীলা হয় তাই এই এল তরঙ্গেরই প্রভাবে। এখানে না যে পি তরঙ্গ প্রথমে যদি এরকম তার তরঙ্গ দৈর্ঘ্যটা হয়, তাহলে এস তরঙ্গ হচ্ছে এরকম, আর এল তরঙ্গ হচ্ছে আরো বড়, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাই এল এর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, কিন্তু গতিবেগ সবার থেকে কম, আবার ধ্বংসাত্মক ক্ষমতাটা হচ্ছে সবার থেকে বেশি। আমরা সুনামি যে বলে থাকি, সুনামিও কি না, এটি হচ্ছে এক ধরনের ভূমিকম্প, তবে এই ভূমিকম্প যখন সমুদ্রের তলদেশে সৃষ্টি হয় তখনই সুনামি সৃষ্টি হয়। হোমোসিসমাল লাইন খুব ইম্পর্টেন্ট, যে সমস্ত স্থানে একই সময়ে ভূমিকম্প হয় সেই স্থানগুলিকে যুক্তকারী কাল্পনিক রেখাকে আমরা বলি হোমোসিসমাল লাইন। হ্যাঁ, যেমন ধরে নাও আমরা 4টা স্থান নিলাম এ বি সি ডি, এই 4টি স্থানে একই সময়ে ভূমিকম্পটা অনুভূত হয়েছে, তাহলে ওই 4টি স্থানকে আমরা যখন একটা কোনো কাল্পনিক রেখা দিয়ে যোগ করি তাকে বলি হোমোসিসমাল লাইন। হ্যাঁ, আর আইসোসিসমাল হচ্ছে যে সমস্ত স্থানে একই তীব্রতার ভূমিকম্প হয়েছে, মানে সমান তীব্রতা, মানে মনে করো এ স্থানে 8.5, বি স্থানে 8.5, সি স্থানে 8.5, পি স্থানে 8.5, তাহলে এ বি সি পি এই স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দিয়ে যোগ করি তাকে বলা হয় আইসোসিসমাল। তাহলে একটি হলো সম তীব্রতাযুক্ত স্থান, আরেকটি হচ্ছে একই সময়ে সৃষ্টি হওয়া ভূমিকম্পের স্থানগুলোকে যুক্তকারী কাল্পনিক রেখা। তাই হোমোসিসমাল আইসোসিসমাল যদি বাংলায় পড়ে খুব সোজা, কিন্তু ইংরেজিতে পড়লে কিন্তু ইংরেজিটা আমাদের একটু মনে রাখতে হবে। হোমো মানে মনে রাখো সময়, আর আইসো মানে সমান তীব্রতাযুক্ত স্থান। আচ্ছা, এখানে যে অগ্নুৎপাত হয়েছিল আমরা জানি, আমরা যে নিঃসারী শিলা উদ্ভিদী শিলা পড়েছি, যেরকম আগ্নেয় শিলার দুটো ভাগ, সেরকম অগ্নুৎপাতের সময়ও সমস্ত আগ্নেয় পদার্থ ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসতে অনেক সময় পারে না। মাঝে মাঝে হয় কিছু কিছু উদ্ভিদী অগ্নুৎপাতে সেখানে কিছু কিছু আগ্নেয় পদার্থ ভূত্বকের অভ্যন্তরভাগে বিভিন্ন স্থানে বিভিন্ন আকারে জমে গিয়ে বিভিন্ন আকৃতির ভূমিরূপ সৃষ্টি করে। সেগুলোকেই আমরা এখানে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। যেমন
প্রথমে দেখো, যদি শিলাস্তরের সমান্তরালে এভাবে ম্যাগমা জমে কঠিন হয়ে থেকে যায় ভূ অভ্যন্তরভাগে, তখন তাকে আমরা বলি শিল। যেমন বলছে ভারতের যদি দামোদর কয়লা বলয়ে যায়, সেখানে আমরা এই শিলকে দেখতে পাবো। ডাইক কি? যদি শিলাস্তরের সঙ্গে এভাবে উলম্বভাবে আগ্নেয় পদার্থ বা ম্যাগমা জমে কঠিন হয়ে থেকে যায়, তখন এই উলম্ব আগ্নেয় উদ্ভিদকে আমরা বলি ডাইক। যেমন ভারতের ডেকান ট্রাপ বা রানীগঞ্জের ঝরিয়া কয়লা খনি অঞ্চলে আমরা এই ধরনের ডাইক দেখতে পাবো। আবার কোথাও শিলাস্তরের মধ্যে এরকম লেন্সের আকারে সঞ্চিত হয়ে আগ্নেয় উদ্ভিদের সৃষ্টি হয়, তাকে আমরা কি বলি? ল্যাকোলিথ। আবার কোথাও কোথাও এই যে ভঙ্গিল পর্বতের বা ভাঁজযুক্ত শিলাস্তরে ঊর্ধ্বভঙ্গ এবং অধোভঙ্গে আগ্নেয় পদার্থ জমে ম্যাগমা জমে কি হয়? আগ্নেয় উদ্ভিদের সৃষ্টি করে। একে আমরা কি বলি? ফ্যাকোলিথ। অবতল আকৃতির মানে চামচের মতো এই ধরনের আগ্নেয় উদ্ভিদের সৃষ্টি হয়, তাকে আমরা বলি লোপোলিথ। আবার মাঝে মাঝে অনেক বড় গাছের গুঁড়ির মতো বৃহৎ আকারে আগ্নেয় উদ্ভিদ কয়েকশো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে সৃষ্টি হয়, একে আমরা কি বলি? ব্যাথলিথ। তাহলে শিল যখন শিলাস্তরের সমান্তরালে হয়, ডাইক যখন শিলাস্তরের সাথে উলম্বভাবে হয়, ল্যাকোলিথ যখন শিলাস্তরের সাথে লেন্স বা গম্বুজের মতো সৃষ্টি হয়, ফ্যাকোলিথ যখন ভাঁজের ঊর্ধ্বভঙ্গ এবং অধোভঙ্গে সৃষ্টি হয়, লোপোলিথ যখন অগভীর সরা বা চামচের মতো আকৃতি নেয়। তাহলে এই উদ্ভিদী ভূমিরূপগুলো আমরা মনে রাখবো। আচ্ছা, ম্যাগমা যেখান থেকে বেরোয় তাকে আমরা জ্বালামুখ বলি। আর এই জ্বালামুখ যখন ধসে গিয়ে বা অনেক বড় আকৃতির কড়াই আকৃতির হয়, তখন তাকে আমরা কি বলি? ক্যালডেরা। যেমন ইন্দোনেশিয়ার সুমাত্রার টোবা বিশ্বের বৃহত্তম আগ্নেয় হ্রদ এবং ক্যালডেরা। সুমাত্রার টোবা অ্যাকচুয়ালি একটি ক্যালডেরা, কিন্তু এই বৃহৎ আকৃতির ক্যালডেরা বা অবনত ভূভাগে জল জমে এই হ্রদের সৃষ্টি হয়েছে, তাই এটা টোবা হ্রদ নামেও পরিচিত। আসলে এটি একটি ক্যালডেরা। এবার যখন অগ্নুৎপাত হয়, তখন তো শুধুমাত্র ম্যাগমা বেরোয় না, তখন তার সঙ্গে বিভিন্ন গ্যাসীয় পদার্থ, জলীয় বাষ্প এগুলো বেরোয়। এবার বিভিন্ন গ্যাসগুলোকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। যেমন দেখো, যখন সালফার গ্যাস নির্গত হয়, তখন তাকে আমরা বলি সালফাটারাস। যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়, তখন তাকে আমরা বলি মফেত্তিস। আর যখন বোরিক অ্যাসিড নির্গত হয়, তখন তাকে আমরা বলি স্যাফিয়নি। তাই এই নামগুলো একটু মনে রাখবো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, অগ্নুৎপাতের সময়ের ব্যবধান অনুসারে কিন্তু আগ্নেয়গিরিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। যেমন সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি। তাহলে সক্রিয় কোনটা? না, যে সমস্ত আগ্নেয়গিরি থেকে অনবরত অগ্নুৎপাত হয়, বা আগেও হয়েছিল, এখনো হচ্ছে, পরেও হবে। এগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, অবিরাম এবং সবিরাম। যেসব আগ্নেয়গিরি থেকে অনবরত অগ্নুৎপাত হয় তাকে আমরা বলি অবিরাম আগ্নেয়গিরি, আর যেসব আগ্নেয়গিরি থেকে কিছুটা সময় ব্যবধানে ব্যবধানে অগ্নুৎপাত হয় তাকে আমরা বলি সবিরাম, মানে কিছুটা বিরতি নিয়ে বা বিশ্রাম নিয়ে অগ্নুৎপাত হয়। যেমন ইটালির স্ট্রম্বোলি, একে অবিরাম আগ্নেয়গিরির উদাহরণ, এবং ইটালির স্ট্রম্বোলিকেই ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়। আর সিসিলির এটনা, ভারতের ব্যারেন, এগুলো সবিরাম আগ্নেয়গিরি। সুপ্ত মানে যেসব আগ্নেয়গিরিতে অনেকদিন আগে অগ্নুৎপাত হয়েছিল, বর্তমানে হচ্ছে না, কিন্তু আগামী ভবিষ্যতে যে কোনো সময় হতে পারে, সেই ধরনের আগ্নেয়গিরিকে আমরা সুপ্ত আগ্নেয়গিরি বলি। যেমন জাপানের ফুজিয়ামা। আর মৃত কি? যেখানে বর্তমানে অগ্নুৎপাত হচ্ছে না এবং ভবিষ্যতে অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা নেই, তাকে আমরা মৃত আগ্নেয়গিরি বলি। যেমন মায়ানমারের পোপো। পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হলো ওজোস ডেল স্যালাডো। আচ্ছা, এখানে ভারত থেকে দেখো যে সীমারেখাগুলো বিভিন্ন প্রতিবেশী দেশের সাথে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এখানটায় পড়বে। যেমন ভারত আর পাকিস্তানের মধ্যে র্যাডক্লিফ লাইন, ভারত এবং আফগানিস্তানের মধ্যে ডুরান্ট লাইন, ভারত এবং চীনের মধ্যে ম্যাকমোহন লাইন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে 10 ডিগ্রি চ্যানেল। প্লাস এইখানে ভারতের বিভিন্ন এই যে উত্তরতম বিন্দু, দক্ষিণতম বিন্দু, পূর্বতম, পশ্চিমতম, এই যে বিভিন্ন শেষ বিন্দুগুলো। উত্তরতম কি? ইন্দিরা কল। দক্ষিণতম মূল ভূখণ্ডের দক্ষিণতম ইন্দিরা পয়েন্ট, মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু তোমার কন্যাকুমারিকা অন্তরীপ।
আর একদম ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের শেষ প্রান্তে 6°45' অক্ষাংশে অবস্থিত ইন্দিরা পয়েন্ট, যার আগে নাম ছিল পিগম্যালিয়ান পয়েন্ট। আর পূর্ব দিকে আছে তোমার অরুণাচল প্রদেশের কিবুথু, পশ্চিম দিকে গুজরাটের গুহার মোটর বা গুহার মাথা। এই মানে উত্তরতম, দক্ষিণতম, পূর্বতম, পশ্চিমতম এই বিন্দু মানে শেষ বিন্দুগুলো একটু মনে রাখবে। আচ্ছা, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। এবার এই অন্ধ্রপ্রদেশকেই 2014 সালে ভেঙে দুটো রাজ্য হয়, একটি হলো অন্ধ্রপ্রদেশ আর একটা তেলেঙ্গানা। হ্যাঁ, তেলেঙ্গানাই হচ্ছে আমাদের এখনো পর্যন্ত নবীনতম রাজ্য, এরপরে নতুন কোনো রাজ্য গঠিত হয়নি। তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ আর অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী 2024 সাল থেকে। আচ্ছা, আর কিছু দেখো, এই যে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন তত্ত্বগুলো, নাম এবং বিষয়বস্তুগুলো আমরা একটু একটু পড়ে রাখবো, কারণ যখন আমাদের মানে ব্যাখ্যা এবং তার সঠিক কারণ, বিবৃতি এবং ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো, সেখানে কিন্তু এই তত্ত্বগুলোর ভেতর থেকে প্রশ্ন পড়বে। তাই এই তত্ত্বগুলো মানে ভেতরের সারবস্তুটা আমরা একটু মনে রাখবো। আর এই তত্ত্বগুলো কোন তত্ত্বটি কার, যেমন হচ্ছে ইমানুয়েল কান্টের গ্যাসীয় তত্ত্ব, এখানে সালগুলোও মনে রাখবো। ল্যাপ্লাসের নীহারিকা মতবাদ, জেমস ও জেফ্রির হচ্ছে জোয়ারি মতবাদ, এই মতবাদগুলোকে ধ্রুপদী মতবাদ বলা হয়। ধ্রুপদী মানে এগুলো প্রাচীন মতবাদ। আর আধুনিক বা নবীন মতবাদ হলো বিগ ব্যাং তত্ত্ব। আচ্ছা, এখানে ওই একদম প্রথমে যে বইগুলো মানে বিভিন্ন, প্রথম হচ্ছে পৃথিবীর আকৃতি সম্পর্কে, পৃথিবীর মানচিত্র কারা প্রথম এঁকেছিল, এরকম দেখো। যেমন কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র বিষয়ক বইটি হলো জিওগ্রাফিয়া, যেটি হচ্ছে টলেমির লেখা। আর টলেমি হচ্ছে প্রথম অক্ষাংশ, দ্রাঘিমাংশ, দ্রাঘিমা রেখা, অক্ষরেখা এগুলো মেনে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন। আর তার এই বইটির নাম হচ্ছে জিওগ্রাফি আ। আর স্ট্র্যাবোর লেখা বইটি হলো জিওগ্রাফি কা। হাম্বোল্ডের লেখা বই হচ্ছে কসমোস। কার্ল রিডারের লেখা বই হচ্ছে আর্টকুন্ট বা কোথাও কুন্ডে এরকম আছে। আর কার্ল রিডার হচ্ছে পরম কারণবাদের প্রবক্তা। এছাড়া এই যে জিওক্রেটিক, থিওক্রেটিক, উইওক্রেটিক যে দৃষ্টিভঙ্গিগুলো, সেগুলো আমি আগের একটা ক্লাসে আলোচনা করেছি, সেগুলো একটু ভালো করে পড়বে। তাই এখান থেকে জিস্ট করে যতটা তুলে ধরতে পেরেছি আমি তুলেছি, এগুলো ভালো করে পড়বে। প্লাস যারা গোটা বই পড়তে পারবে বা পড়ে ফেলেছো তারা তো খুবই ভালো। তোমাদের কাছে যেহেতু খুবই কম সময় আছে, তাই এগুলো একটু দেখে রাখবে। আশা করছি এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। ঠিক আছে, এগুলো পড়ো তাহলে।